আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, কলকাতায় দলীয় কার্যালয় খুলেছে আওয়ামী লীগ। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী পালিয়ে প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আশ্রয় নিয়েছে। সেখানে শুধু নিরাপদে অবস্থানই করছে না, দলীয় কার্যালয় খুলে রাজনৈতিক কার্যক্রমও চালাচ্ছে তারা, খবর বিবিসির। এরপর জানাবো, জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনের উপর গুরুত্ব আরোপ জামাতের। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে দলটি আগামী জাতীয় নির্বাচনে জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠানের উপর জোর দিয়েছে। আজ রাজধানীর কেন্দ্র কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনায় সার্জিসের ফেসবুক পোস্ট। গাজীপুরে এক বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে নিউজ করায় দুপুরে আনোয়ার নামের এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয় বিএনপির কর্মীরা। এরপর দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে গাজীপুরের চৌরাস্তায় চা দোকানে রাতে জবাই করে হত্যা করেছে চাঁদাবাজ সন্ত্রাসী গ্রুপ। তুহিন এবং আনোয়ার দুজনে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বলে জানা গেছে। এদিকে এবার গাজীপুরে ব্যাগে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ। গাজীপুরের সাংবাদিক তুহিনকে হত্যার রেশ কাটতে না কাটতে এবার টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকায় একটি পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ হাজির বিরিয়ানি দোকানের সামনে রাস্তায় ব্যাগটি পড়েছিল। এবং সর্বশেষ জানাবো, ভারতে মার্কিন শুল্কের চাপ, বাংলাদেশ সহ 4 দেশে পোশাক কারখানা সরিয়ে নিতে চায় ভারতীয় প্রতিষ্ঠানগুলো। ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্র শুল্ক হার দ্বিগুণ করে 50% উন্নীত করায় টালমাটাল ভারতের অর্থনীতির প্রভাব পড়েছে ভারতের তৈরি পোশাক শিল্প খাতে। দেশটির অন্যতম বড় পোশাক তৈরি প্রতিষ্ঠান পাল গ্লোবাল বলছে, তারা বাংলাদেশে এখন তাদের কারখানা সরিয়ে নিতে চায়। তাদের 17টি কারখানা বাংলাদেশে, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও গুয়াতেমালায় সরিয়ে নেওয়ার কথা ভাবছে। ট্রাম্পের উচ্চ শুল্ক হার এড়াতে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে চায় তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে বা কোন স্থান থেকে এবং বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। কলকাতায় দলীয় কার্যালয় খুলছে আওয়ামী লীগ। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী পালিয়ে প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আশ্রয় নিয়েছে। সেখানে তারা শুধু নিরাপদে অবস্থানই করছে না, বরং দলীয় কার্যালয় খুলে রাজনৈতিক কার্যক্রমও চালাচ্ছে, খবর বিবিসি বাংলার। প্রতিবেদনে জানানো হয়েছে, কলকাতার লাগোয়া একটি উপনগরীর ব্যস্ততম এলাকায় বাণিজ্যিক কমপ্লেক্সে খোলা হয়েছে সেই কার্যালয়। সেখানেই নিয়মিত ভিড় করেন আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলির শীর্ষ ও মধ্যস্থতাকারী কর্মকর্তারা এবং নেতারা। বিবিসি জানিয়েছে, এর আগে 2024 সালে 5 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া পরের কয়েক মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যারা ভারতে অবস্থান করছেন, তারা নিজেদের মধ্যে কোনো রেস্টুরেন্ট কিংবা ব্যাংকোয়েট হল ভাড়া করে সে কারণে একটি নির্দিষ্ট পার্টি অফিসের দরকার ছিল বলে বিবিসিকে জানিয়েছে আওয়ামী লীগের পলাতক নেতারা। একটি বাণিজ্যিক ভবনের 8 তলায় লিফট দিয়ে উঠে বাদিকে গেলে সারি সারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যালয়। স্ট্রে করিডোরের 2 দিকে হালকা বাদামি রঙের একের পর এক দরজা, তারই মধ্যে একটিতে আওয়ামী লীগের পার্টি অফিস। শুধু বাইরে কেন, 500 বা 600 স্কয়ার ফুটের ঘরটিতে উকি মারলেও কেউ বুঝতে পারবে না এই ঘরটির সঙ্গে কোনোভাবে আওয়ামী লীগ জড়িয়ে আছে। সেখানে সেই কোনো সাইনবোর্ড, শেখ হাসিনা অথবা মুজিবুর রহমানের কোনো ছবিও নেই। এ বিষয়ে আওয়ামী লীগের
এক নেতা বিবিসিকে বলেছেন, কোনো ছবি বা সাইনবোর্ড কোনো কিছুই আমরা রাখিনি, খুবই সচেতনভাবে আমরা চাইনি এই ঘরটার পরিচিত প্রকাশ করতে। এমনকি একটা দলীয় কার্যালয়ে যে সব ফাইল ইত্যাদি থাকে সেসবও এখানে রাখা হয় না। নিয়মিত দেখা সাক্ষাৎ বৈঠক ইত্যাদির জন্য একটা ঘর দরকার ছিল, এটা পাওয়া গেছে। এটাকে আমরা পার্টি অফিস বলি, কিন্তু আদতে এটা একটা বাণিজ্যিক অফিস। এর আগে যে সংস্থা কাজ করত এখানে তাদেরই ছেড়ে যা চেয়ার টেবিলে সবকিছু আমরা ব্যবহার করি। ওই নেতা জানান, ৩০ থেকে ৩৫ জনের বৈঠক এই কার্যালয়ে করা যায়, কিন্তু একটু চাপাচাপি করে বসতে হয়। ছোটখাটো বৈঠক বিভিন্ন নেতার বাসাবাড়িতে এখনো হয়, তবে বড় বৈঠকগুলো সেখানে ২০০ নেতাকর্মী হাজির হওয়ার কথা। সেরকম বৈঠকের জন্য কোনো ব্যাংকস হল বা অন্য কোনো রেস্টুরেন্টের একটি অংশ ভাড়া নেওয়া হবে বলে জানিয়েছে আওয়ামী লীগের নেতারা। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনের উপর গুরুত্ব আরোপ জামাতের। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে দলটি আগামী জাতীয় নির্বাচনে জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠানের উপর জোর দিয়েছে। আজ বিকাল ৫:৩০টার দিকে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামাতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতারা বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তোলাই লক্ষ্যে জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়া এবং তার আলোকে আগামী নির্বাচনের আয়োজন করা জরুরি বলে মন্তব্য করা হয়। বৈঠকে দলটির ঘোষিত ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য জনগণকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। সবাই জামাতের নায়েবে আমির বিন্দু, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা সবাই জানিয়েছে, আমরা জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশে একটি নির্বাচন চাই। এই নির্বাচন এমনভাবে হতে হবে যাতে বিগত সময়ে যারা ফ্যাসিবাদ কায়েম করেছে তারা এদেশের রাজনৈতিক ক্ষমতায় কখনো বসতে না পারে। অন্তর্বর্তীকালীন সরকারকে সেভাবে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আয়োজন করতে হবে। নেতাকর্মীদেরকে নিয়ে একটি কার্যক্রম পরিচালনা করতে হবে যাতে করে ভবিষ্যতে আর বাংলাদেশের জনগণ কখনো কোনো ফ্যাসিবাদের জন্য কোনো সুযোগ হতে না পারে। এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের খতিয়ে দেখতে হবে। তা না হলে বাংলাদেশটাকে আর ভালো পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন তারা। আরও জানিয়েছেন, আমরা এমন একটি দেশ চাই যেখানে আর কোনো হানাহানি থাকবে না, আর কোনো সমস্যাই থাকবে না, যেখানে নাগরিকদের অধিকার সম্পূর্ণ বাস্তবায়িত করা হবে। গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনায় সার্জিসের ফেসবুক পোস্ট। গাজীপুরে চাঁদাবাজির সংবাদ প্রকাশ করা এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন ৩৮ নামে আরেক সাংবাদিককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রাত ৮টার দিকে গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকার মসজিদ মার্কেটের সামনে তুহিনকে হত্যা করা হয়। দুই সাংবাদিকের উপর নৃশংস হামলার নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের সমন্বয়ক সার্জিস আলম। এই ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি লিখেছেন, গাজীপুরে এক বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে নিউজ করায় দুপুরে আনোয়ার নামের এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয় বিএনপির কর্মীরা। দৈনিক প্রতিদিনের কাগজে সাংবাদিক তুহিনকে গাজীপুর চৌরাস্তায় চা দোকানে রাতে জবাই করে হত্যা করেছে চাঁদাবাজ সন্ত্রাসীরা। আনোয়ার এবং তুহিন বন্ধু ছিলেন, তাদের দুইজনকেই মেরে ফেলা হয়েছে। সার্জিস তার ফেসবুক স্ট্যাটাসে অভিযোগ করে বলেছেন, গাজীপুরে এক বিএনপি নেতার চাঁদাবাজিতে মূলত সমস্যাটি হয়েছে। তিনি আরো বলেন, দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে গাজীপুর চৌরাস্তায় চা দোকানে রাতে জবাই করে হত্যা করেছে চাঁদাবাজ সন্ত্রাসীরা। আনোয়ার এবং তুহিন তারা দুইজন বন্ধু ছিলেন। এবার গাজীপুরে ব্যাগে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা রেশ কাটতে না কাটতে এবার টঙ্গীর পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকা থেকে একটি পরিত্যক্ত ট্রাভেল ব্যাগে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ হাজির বিরিয়ানি দোকানের সামনে রাস্তায় ব্যাগটি পড়েছিল। প্রত্যক্ষদর্শী স্থানীয় সূত্র থেকে জানা গেছে, সকালে টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকায় হাজির বিরিয়ানি দোকানের সামনে রাস্তায় ব্যাগটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর টঙ্গী পূর্ব থানা
থানা পুলিশকে বিষয়টি জানালে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যাগটি খুলে এক অজ্ঞাত পরিচয় পুরুষের মরদেহ দেখতে পায়। ধারণা করা হচ্ছে রাতের শেষ প্রহরে কেউ ব্যাগটি সেখানে ফেলে রেখে গেছে। ঘটনায় স্থানীয় এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে মরদেহের পরিচয় শনাক্ত, প্রকৃত রহস্য উদ্ঘাটনের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করি। মরদেহের ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন তিনি আরো বলেছেন, যে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে তারপর শাস্তির আওতায় নিয়ে আসতে হবে, কারণ এই ধরনের হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।